নিব্বানিপ্পিতে একটা অন্য রকমের শব্দ, যেটা জেনারেলি আমরা দেখে থাকি পুরো সোশ্যাল মিডিয়া যেটা ট্রোল করে শব্দটা নিয়ে। তোমাদের কি মাথায় এসেছিল যখন এই নামটা পুরো শুনেছি? আমার নিব্বানিপি নামটা এই কারণে মাথায় আসে কারণ আমি আলোককে যেভাবে দেখেছি, আলোকের বন্ধু বান্ধবদের যেভাবে দেখেছি, যদিও ইকোনমিক্যাল এবং সোশ্যাল কালচার ক্লাসের দিক থেকেই চরিত্র দুটো আলোকের বন্ধুদের ইকোনমিক্যাল এবং সোশ্যাল ক্লাসের মধ্যে পড়ে না। বাট আমার মনে হয় এই জেনারেশনকে যেভাবে প্রেজেন্ট করা হয়, নর্মালি কি হয় যখন নতুন কিছু আসে আমরা সেটা নেগেটিভ দিকগুলো নিয়ে আগে কথা বলি। এই জেনারেশনের এই অরা ক্লিনজিং, ফান, এগুলো নিয়ে খুবই ইয়ার্কি ঠাট্টা হয়, বাট আমার মনে হয় এর পেছনে আরো অনেকগুলো দিক আছে এই জেনারেশনের যেগুলো সামনে আসা দরকার। সুতরাং ওয়াই নট, যদি ক্লিন করতেই হয় তাহলে যেটা নিয়ে সব থেকে বেশি ট্রোল হয় সেটা দিয়ে ক্লিনটা শুরু হোক। এবং নিব্বানিপি ইমিডিয়েটলি রিলেটেবল টু দিস টাইম 2026। আমি চেষ্টা করেছি আমার সিনেমায় সবসময় বর্তমান সময়কে রিফ্লেক্ট করাতে। চেষ্টা করেছি যে যাতে এই সময়টা ধরা থাকে, যাতে ভবিষ্যতে যারা দেখবেন তারা যেন এই সময়টাকে চিনতে পারেন। তো নিব্বানিব্বি এই সময়ের প্রেমিক প্রেমিকা যারা এই ঝগড়া করছে আবার এই মিটিয়ে নিচ্ছে, আবার ঝগড়া করছে আবার মিটিয়ে নিচ্ছে, তাদেরকে রিফ্লেক্ট করানোর জন্য সব থেকে এক নাম ছিল বলে আমার মনে হয়। আমি তোমার কাছে আসবো, যেহেতু তুমি একটা মেয়ে, সেখান থেকে আমি বলবো যে এই যে একটা মেয়েকে নিব্বি বলে ক্যারেক্টারাইজ করা, এটাই যে এক রকমের ফিচার, এই ফিচার থাকা মানে এটা নিব্বি, এই বিষয়টাকে তুমি কি ভাবে, মানে এইটা কতটা মানে ঠিক, এটা কতটা ভুল বলে তোমার মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে? আমার মনে হয় যে কিছুই ক্লাসিফাই করা ভালো না। মানে যে কোনো মানুষকে বা যে কোনো কিছুকে তুমি মানে এটা এই বলে দাও, তাহলে তার আর কোনো অপরচুনিটি, কোনো স্পেস থাকলো না গ্রো করার, সে ওটাই রয়ে গেল। তো নিব্বি ওয়ার্ডটা কি একটা নেগেটিভ, তুমি জানো নেগেটিভ কনটেক্সটে ইউজ হয় সব জায়গায়, কিন্তু ওভারঅল দেখতে গেলে কোনো ওয়ার্ডই ওরকম ইউজ করা উচিত না। মানে কোনো ওয়ার্ডই অত রিস্ট্রিক্টেড ভাবে ইউজ করা উচিত না যে এটা এটা মানে এর বাইরে আর কিছু না। আচ্ছা, একটা কথা, ভালোবাসা এবং অ্যাকশন, প্রেম এবং অ্যাকশন, এই দুটোকে এক জায়গায় নিয়ে আসে এবং তার সঙ্গে প্রেগন্যান্সির মতন একটা ভীষণ ডেলিকেট সাবজেক্ট, যেটা আমরা অন্যান্য জায়গায় দেখেছি হ্যান্ডেল করা হয়, সেটার আইডিয়া আসে কিভাবে অ্যান্ড হাউ দিস এই যে তোমার প্রশ্নটাতে তোমার উত্তর লুকিয়ে আছে অ্যাকচুয়ালি। এই যে তুমি বলে ভীষণ ডেলিকেট, এই ডেলিকেট করে মেয়েদেরকে বহু জায়গায় জাস্ট মা সাজিয়ে পুজো করার অজুহাতে বহু জায়গায় বঞ্চিত করা হয়, সেই বঞ্চনার জায়গা থেকে আসে। এবং ধরো আমরা জানি যে 8 মাসের প্রেগনেন্সি নিয়ে একজন মহিলা অলিম্পিকে দৌড়েছেন, কার্গিল যুদ্ধে গেছেন, আর্চারি কম্পিটিশনে 9 মাসের প্রেগনেন্সি নিয়ে গেছেন। কিন্তু তারপরও প্রেগনেন্সি এবং বিভিন্ন কারণে, সামাজিক কারণে মেয়েদেরকে বরাবরই আলাদা করে রাখা হয়, যে ও মেয়ে তার উপরে প্রেগনেন্ট, ওরে বাপরে। এই আলাদা করে রাখাটা এটা বাসে সিট সংরক্ষণের মতো হয়। যে এই যে আলাদা করে রাখাটাই আরো বেশি করে আমি বরাবরই তোমাদেরকে বলেছি, তোমাকেও ইনফ্যাক্ট ইন্টারভিউতে বলেছি যে মেয়েরা মেয়েদের শত্রু হয়ে ওঠে কখন। তো আমার মনে হয় যে এই যে প্রত্যেক মুহূর্তে আলাদা করে রাখা, যে একটা মানুষের শরীরের উপর ডিপেন্ড করবে যে সে প্রেগনেন্সির অবস্থায় কি করতে পারবে অথবা পারবে না, রাইট? সে প্রেগনেন্ট অবস্থায় কি করতে চাইবে, সবার ক্ষেত্রে একই রকম জিনিস অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু এই যে আলোক যে কথা বলছিল যে একটা কিছু ক্যাটাগরাইজ করে দেবো, যে ও প্রেগনেন্ট তার মানে সবাই প্রেগনেন্ট হলে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, ওর অমুক হয়েছে তার মানে ও এটার মধ্যে দিয়ে যায়। আচ্ছা, ও মেয়ে তাহলে বাড়িতে রান্নার লোক না এলে ওকেই রান্না করতে হবে। আচ্ছা, ও ছেলে তাহলে তো ওর এটা বেলা অব্দি ঘুমানোর অধিকার আছে। এই যে ডিসক্রিমিনেশনটা ছোট ছোট করে, এবং সেটাকে আমরা কখনো আদরে কখনো স্নেহে, আমার ছেলে বেলা অব্দি ঘুমোয়, কি আমার স্বামী ওটা করে, কি আমার বয়ফ্রেন্ড তো প্রচন্ড মাথা গরম, একটু চড়থাবড়া মেরেই দেয়। এই যে জেনারেলাইজ করে দেওয়া যে কোনো রকম মেল গেজকে, সেটার বিরুদ্ধে এই ছবিটা কথা বলে। এবং যে কারণে সৌরসেনীর চরিত্রটাকে প্রেগনেন্ট করার এটাই কারণ যে প্রেগনেন্সি কোনো ট্যাবু নয়। প্রেগনেন্সি, মেয়েরা একটা মেয়ে জন্ম দিচ্ছে মানে তার সেটা এম্পাওয়ারমেন্ট, সেটা তাকে বন্দুক চালানো থেকে আটকাতে পারে না। কেমন আজ অধিকাংশ ক্ষেত্রে এরকম দৃশ্য রয়েছে ছবিতে যেখানে ঋষভ তো দৌড়ে যাচ্ছে, কিন্তু সৌরসেনী নিজের প্রেগনেন্সির জন্য তো দৌড়তে পারছে না, সেটার কষ্টের কারণ। সো উই শুড এমপ্যাথাইজ। আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যাটাগরাইজ। এই ক্যাটাগরাইজ থেকে যাতে ক্যাটাগরাইজ করাটা নিয়ে কথা হয়, আমার ছবি কখনোই আঙুল দিয়ে তো কিছু বলে না, কিন্তু একটা সত্যি সামনে তুলে ধরেছে নিব্বানিব্বিও। সেই সত্যিটা হচ্ছে একটাই, এই যে সেক্সিস্ট সোসাইটিতে আমরা বাস করি, যেখানে কে কিরকম ব্লাউজ পরবে তাই নিয়ে কথা হয় সোশ্যাল মিডিয়ায়, কে শাড়ির আঁচল কোথায় রাখবে তাই নিয়ে কথা হয় সোশ্যাল মিডিয়ায়। তো সেইটা নিয়ে যাতে কথা বলা বন্ধ হয়, এবং কে শাড়ির আঁচল কোথায় রাখবে, কে কিরকম ব্লাউজ পরবে, সেটা সেই ঠিক করবে, কোনো বাইরের লোক না। আচ্ছা, এই যে তুমি কথা বললে এটার সঙ্গে ডিরেক্টলি শিক্ষার তো যোগ আছে, এবং আমরা জানি যে যারা মানে তথাকথিত শিক্ষিত তাদের থেকে নিশ্চয়ই এগুলো কাম্য নয়, কিন্তু আমরা বহু ক্ষেত্রে সমাজের অনেক এলিট ক্লাস লোকদের থেকে যা পাই, এবং ওই যে বলে শিক্ষা বিনয় আনে, সেটা যখন জিরোটাও দেখি না আমরা তাদের মধ্যে, তখন দাঁড়িয়ে মনে হয় শিক্ষাটা কোনো ফাঁপা। তুমি তোমার চারপাশের মানুষজনদের মধ্যে কতখানি এই উপর চকচকে একটা ব্যাপার দেখো, অ্যান্ড হাউ ডু ইউ ডিল উইথ ইট?
দেখো, শিক্ষা শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয়। সেই পুঁথিগত শিক্ষাটাকে কে জীবনে কাজে লাগাতে পারছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি বলবো, যাদেরকে শিক্ষিত বলে অ্যাপারেন্টলি মনে হয়, তারা হয়তো 4টে নেম ড্রপ করতে পারেন, তারা 4টে বইয়ের নাম বলতে পারেন, তারা তাদের ঐতিহ্য নিয়ে, অতীত নিয়ে কথা বলতে পারেন, তাদের লিগাসি নিয়ে কথা বলতে পারেন, কাজ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি শিক্ষিত। শিক্ষা যে জীবনে অ্যাপ্লাই করেছেন। আজ ধরো রবীন্দ্রনাথের গান আমি খুব ভালো, রবীন্দ্রনাথের সাথে আমার বড় হয়ে ওঠা, তোমরা দেখেছো রাশে আমি রবীন্দ্রনাথকে বেশ কিছু অংশ ট্রিবিউটও দিয়েছি। ওনার সংলাপ, ওনার কথার ভাবনার ধরন, ওনার দর্শন। এই ছবিতে রবীন্দ্রনাথের গান আমি মারপিটের দৃশ্যে ব্যবহার করেছি, মমচিত্ত। মমচিত্তের সাথে বন্দুকের আওয়াজ ব্যবহার করেছি, কারণ আমার মনে হচ্ছিল মমচিত্তের মধ্যে সেই ইম্প্যাক্টটা রয়েছে, যে ইম্প্যাক্টটা একজন গর্ভবতী নারী যখন বন্দুক নিয়ে লড়াই করছে, এটা মমচিত্তের একটা নাচের মতো। আমার কাছে ওটা নাচ হিসেবে ধরা দিয়েছে। কিংবা মমচিত্তের আমি একটা ছবি শেষে একটা মমচিত্তের অন্য ভার্সন আসে, যে ভার্সনটা অভিজ্ঞান লিখেছে। এইভাবে রবীন্দ্রনাথ যেভাবে আমার জীবনে, রবীন্দ্রনাথ যেভাবে প্রভাব ফেলেন, আমি সেভাবে প্রেজেন্ট করেছি রবীন্দ্রনাথকে। আমার মনে হয় রবীন্দ্রনাথ বেঁচে থেকে যদি এটা দেখতেন, উনি খুশি হতেন। কিন্তু তারপরেও 4টে লোক থাকবে যারা রবীন্দ্রনাথের অবমাননা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়বেন। কারণ এটাই হচ্ছে, তারা কোনোদিন রবীন্দ্রনাথ পড়েননি, আর পড়ে থাকলেও তাদের রবীন্দ্রনাথ কোনোদিন স্পর্শ করেনি, আর যাই করে থাকে। আলো কুয়াশা, এই যে কথা মানে কথাটার সঙ্গে আলোচনা করছিলাম যে এডুকেশন, সেটার সঙ্গে লিটারেসি, এবং সেটার সঙ্গে ডিরেক্টলি অ্যাজ আ হিউম্যান ইউ আর, সেটা একটা জাস্টিফিকেশন থাকে। তুমি কিভাবে তোমার জেনারেশনের মধ্যে দিয়ে দেখো, মানে হাউ ডু দে ডিফাইন দিস হিউম্যানিটি? আই থিঙ্ক দ্যাট আমাদের যদি আমার পার্টিকুলারলি আমার এজ গ্রুপের লোকেদের কথা বলা হয়, আমরা সবাই ভীষণভাবে বেশি সেন্সিটিভ কম্পেয়ার টু, সেটা আবার নেগেটিভ পজিটিভ দুটোই তুমি দেখতে পাবে যে অনেকে খুব বেশি তাড়াতাড়ি রিয়াক্ট করে, খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে, খুব তাড়াতাড়ি, ওটার একটা সাইড আছে। আবার অনেকে খুব তাড়াতাড়ি অন্যদের প্রতি ফিলও করতে পারে, মানে জীবজন্তুর প্রতি, অন্য মানুষের কষ্ট দেখে, যেটা মানে যত মানুষ বয়স বাড়ে তত তারা জীবনের ধাক্কা খেয়ে আরো বেশি ভেতর থেকে একটু পাথরের মতন হয়ে যায়। সেটা এখন ওই সময়টায় পৌঁছয়নি, তাই হয়তো আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, বাট ডেফিনেটলি একটা সার্টেন লেভেল অফ সিম্প্যাথি, এম্পাথাইজিং, সেগুলো সবই আছে।